আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেফতার 6, পালাতে গিয়ে 2 জন গুলিবিদ্ধ। সীমান্ত জেলাগুলোতে করোনা সংক্রমণ কমছে, পরিস্থিতি বুঝে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত। করোনা মুক্ত হওয়ার পর জ্বরে আক্রান্ত খালেদা জিয়া, চিকিৎসা শুরু, চলছে পরীক্ষা নিরীক্ষা। উপকূলে জোয়ার আতঙ্ক কাটেনি, বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগে পানিবন্দী মানুষ। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশের এক তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার 6 জনের মধ্যে 2 জন পালানোর চেষ্টার সময় গুলিতে আহত হয়েছেন। আসামিদের বাংলাদেশে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় টিকটক হৃদয় সহ কয়েকজনের বিরুদ্ধে ঢাকায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা হয়েছে। বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও সূত্র ধরে বৃহস্পতিবার 2 নারী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে তাদের নিয়ে ছায়াতদন্তে ঘটনাস্থলে যায় বেঙ্গালুরু পুলিশ। সেখান থেকে 2 জন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। গ্রেপ্তার সবাই একই গ্রুপের এবং বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওই ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন নির্যাতনের শিকার তরুণীর বাবা। ইন্ডিয়ায় ভিকটিমের সর্বশেষ অবস্থান সম্পর্কিত কিছু তথ্য আমাদের কাছে আছে। সেই সম্পর্কিত তথ্য দিয়ে ভিকটিমকে উদ্ধারে আমরা বেঙ্গালুরু পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছি। আসামির পরিচয় শনাক্ত এবং দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় জড়িত সবাইকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভিকটিম এবং আসামিদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ওই তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ আরাফাত হোসেন। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার বুকে ও পিঠে জখম ছিল। নিহত ওই কিশোরের বাবা জানান, কদমতলীতে প্রিন্স নামের এক তরুণ কয়েকজনকে নিয়ে আরাফাতের উপর হামলা করে। এই ঘটনায় 7-8 জনে মিলে ঘটনাটা ঘটাইছে। তার মধ্যে আমরা 6 জনকে ধরছি। যে ছেলেটা মারা গেছে সে তাদের মধ্যে একজন কাউকে থাপ্পড় মারছিল, মারামারি করছিল। এটার জের হিসেবে এই ঘটনাটা ঘটছে। সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ কমছে। শতকরা 50% ওপরে ওঠা সংক্রমণের হার নেমেছে গড়ে 40-এ। তবে চাঁপাইনবাবগঞ্জে এ হার এখনও 48%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জেলার স্থানীয় লকডাউন থাকবে কিনা তা নির্ভর করবে পরিস্থিতির উপর। এদিকে আগামী 30 মে ফাইজারের যে টিকা দেশে আসছে তা কারা পাবেন সেটা চূড়ান্ত হয়নি। সম্প্রতি সীমান্তবর্তী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সিলেটে করোনার তীব্র সংক্রমণে নতুন করে উদ্বেগ তৈরি হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ ছাড়িয়ে যায় শতকরা 50%। চাঁপাইনবাবগঞ্জে এ হার দাঁড়ায় 59%। সংক্রমণের কেন্দ্রস্থল ধরে এই জেলাকে লকডাউন করে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শঙ্কা থাকলেও ঈদের পর এখনও করোনার সংক্রমণ বাড়েনি। তবে সীমান্তবর্তী জেলার লকডাউন থাকবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বিবেচনা করে। এখন আমরা কোভিড টেস্ট করে আরটিপিসিআর টেস্ট করে যা ফলাফল পাচ্ছি তাতে একটু কমতির দিকে। যেমন গত সপ্তাহে এটা ছিল শতকরা 50%-এর উপরে, এখন এটা শতকরা 40%-এর নিচে নেমেছে সীমান্তবর্তী জেলাগুলিতে। তার মধ্যে আসলে চাঁপাইনবাবগঞ্জেই সংক্রমণের হারটা সর্বাধিক ছিল। যখন লকডাউনের প্রয়োজন হবে তখন লকডাউন বা অন্য কিছু, যখন যেটা প্রয়োজন আসলে সেটাই করা হবে। আগামী রবিবার দেশে আসার কথা ফাইজারের 1,620,000 ডোজ টিকা। কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর এ টিকার বাস্তবায়ন নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিকল্পনা চলছে যে এটা কোথায় বা কাদের কাছে যাবে। 1 লক্ষ টিকা তো বেশি না, মাত্র 50,000 মানুষকে দেওয়া যাবে। এটা এখনও এটা চূড়ান্ত হয়নি ফাইনাল যে এটা কাদের মধ্যে যাবে। যেহেতু আবার কোল্ড চেইন মেনটেনটা একটা বড় বিষয়, -70 ডিগ্রি টেম্পারেচারকে এটাকে মেনটেন করতে হবে।
তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয়, এটা সংক্রামক ব্যাধি নয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৩১ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৩৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৪,৬০৬টি। শনাক্তের হার শতকরা ৯.৩%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৭,৯৬,৩৪৩ জনের। ২৪ ঘন্টায় ৩১ জন সহ এ পর্যন্ত মারা গেছে ১২,৫১১ জন। নতুন ১,০৬৪ জন সহ মোট সুস্থ হয়েছে ৭,৩৬,২২১ জন। করোনা মুক্ত হওয়ার পর হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসনের জ্বর দেখা দেয়, সেটা পর্যালোচনা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকরা। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনায় আক্রান্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। ২৭ এপ্রিল তিনি ভর্তি হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এখনও সেখানেই চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়া ৯ মে করোনা মুক্ত হন। মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন, সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরও জোয়ারে প্লাবিত উপকূলের নতুন নতুন এলাকা। ভোলা, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা ও বাগেরহাটের অনেক জায়গায় এখনও পানিবন্দী অনেক মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরা। কোথাও কোথাও এখনও দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। দুর্ভোগে উপকূলের পানিবন্দী মানুষ। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় ভোলায়। বইছে ঝোড়ো বাতাস। চরফ্যাশনের মোহনার ঢালচর ইউনিয়নে কোনো বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। মনপুরায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভেসে গেছে পুকুরের মাছ। প্রায় ১৬ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বর্তমানে ঝুঁকির মধ্যে আছে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। গত ২ দিনে ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানির প্রভাবে প্লাবিত হয় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল। ভেসে গেছে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৫,০০০ চিংড়ি ও সাদা মাছের খামার। সব হারিয়ে পথে বসেছেন কয়েক হাজার চিংড়ি চাষি। ধার দেনা করে ঘের নিচ্ছি, ঘের নিয়ে মাছ ছাড়ছি, কিন্তু সব ডুবে গেছে। চাষিদেরকে আমরা প্রাইমারি পর্যায়ে ঘেরটা উঁচু করে, পার উঁচু করে নেট দিয়ে চারপাশে বেঁধে রাখতে বলছি, যাতে ক্ষতির পরিমাণটা কম হয়। পটুয়াখালীতে প্লাবিত হয়েছে ২০০-র বেশি গ্রাম। এখনও পানিবন্দী প্রায় ৬ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, ভেঙেছে বেড়িবাঁধ, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বরগুনাতেও একই অবস্থা। তলিয়ে গেছে অনেক বসতঘর, পুকুর ও মাছের ঘের। নষ্ট হয়েছে জমির ফসল। পানিবন্দী মানুষের সহায়তায় প্রশাসনের কিছু উদ্যোগ দেখা গেলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গরু বাছুর ছাগল সব তলাই গেছে এবং মুরগি সব মরে যাইতেছে। সাতক্ষীরার উপকূলের ৪ উপজেলায় মাছের ঘের ভেসে গেছে। ফাটল দেখা দিয়েছে দেবহাটার টাউন শ্রীপুরের পানি উন্নয়ন বোর্ডের ২টি স্লুইস গেটে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য, সাতক্ষীরা সহ খুলনা অঞ্চলে ১২০ কিলোমিটার বাঁধ ভেঙেছে। এতই পানি বৃদ্ধি পেয়েছে নদীতে যে আমরা শেষ রক্ষা করতে পারলাম না। এছাড়া শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার ২৭টি ইউনিয়নের ৭,৫৬০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ খাদ্য উৎপাদন ১/৩ কমতে পারে। এজন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চল। সম্প্রতি এক বৈশ্বিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বর্তমানে যে হারে তাপমাত্রা বাড়ছে, এই ধারা চলতে থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ব্যাপক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির একদল গবেষক। সম্প্রতি তাদের গবেষণার আলোকে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইন সংস্করণের এক নিবন্ধে দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে শতাব্দী শেষে সারা দুনিয়ায় ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেবে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়। আশঙ্কা করা হচ্ছে গবেষণায়
যে খাদ্য ঘাটতির পরিমাণ 1/3 বেড়ে যেতে পারে। 27 ধরনের খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে মারাত্মকভাবে এবং তার পাশাপাশি 7 ধরনের প্রাণী এবং কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে যে প্রাণী সম্পৃক্তভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা প্রচন্ড রকম ব্যাহত হবে। দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জায়গাটি হয় সেটা হলো কৃষি। আমাদের দেশের উপর দিয়ে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর দিয়ে তাপমাত্রা একটা তাপদাহ চলে গিয়েছিল এবং সেই সময় ছিল বোরো ধানে আমাদের ফুল অবস্থা। কোন কোন জেলায় সেই ধানগুলি সব চিটা হয়ে গিয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা যদি 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি শতকরা 5 থেকে 8 ভাগে রাখা সম্ভব। বিশ্লেষকরা বলছেন এজন্য প্যারিস জলবায়ু চুক্তির সফল বাস্তবায়ন এবং জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণা বাড়াতে হবে। বিজ্ঞানীরা কিন্তু আমাদের বসে নাই, এখানে অভিযোজন কৌশলের মাধ্যমে নতুন নতুন জাত আবিষ্কার হচ্ছে এবং জলবনক্ত সহিষ্ণু জাত, যেমন আমাদের গমেরও লবণাক্ত সহিষ্ণু জাত আসছে, সূর্যমুখী আমাদের একটা লবণাক্ত সহিষ্ণু ফসল, সেটাও আমাদের চেষ্টা করা হচ্ছে সাউথ বেঙ্গলে সেখানে আবাদ করার জন্য। ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির গবেষকরা আরও বলছেন তাপমাত্রা বৃদ্ধির বর্তমান হার চলতে থাকলে বিশ্বে নতুন করে 15 লাখ বর্গমাইল এলাকা মরুভূমিতে পরিণত হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানো হলেও খুচরা বিক্রেতারা বলছেন ডিলাররা তাদের কাছে চাইছেন 12 টাকা বেশি, আর সঙ্গত কারণে ভোক্তাদের কিনতে হবে আরও বেশি দামে। এদিকে রাজধানীর বাজারে বেড়েছে চাল, ডাল ও চিনির দাম। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন সয়াবিন তেল খুচরা লিটার প্রতি 9 টাকা বাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। সে হিসেবে 144 টাকার 1 লিটার তেলের দাম দাঁড়ায় 153 টাকা। কিন্তু খুচরা দোকানিরা বলছেন এ দামে বিক্রি করা সম্ভব নয়, কারণ ডিলারদের কাছ থেকে তেল কিনতে তাদের লিটার প্রতি 12 টাকা বেশি গুনতে হবে। নতুন যেগুলো আমরা 12 টাকা কোম্পানি বলছে কালকে 12 টাকা করে লিটারে বাড়াবে আর এখন আমাদের কাছ থেকে যা আছে সবেরই আগের দামের মাল, নতুন মাল আমরা আপাতত নেইও না, আমাদের থেকে তারা টাকাও নিতে আসে না এবং দিতেও আসে না আগের দামে কোনো মাল। আমার এখনও ইনটেক যে তেলগুলো আছে আমরা বাড়তি তেলগুলো ইনটেকগুলোর রেটের পাই নাই, এখন পুরান রেটের আছে, আমরা পুরান রেটের হিসাব করে বিক্রি করতে আসছি। এখন ওই ইয়ের তেলই কিনতাম, বোতলে তেলই ওই ইয়েটা কিনতাম, কিন্তু এখন ওই দাম বাড়াতে খোলা তেল নিচ্ছে। এদিকে সব ধরনের চাল কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে, চিনি আর ডাল বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এই যে মোটা মসুর ডাল আপনার সপ্তাহে আগে আমরা বিক্রি করছি 70 টাকা, এখন 75 টাকা। চিনি এখন আমরা বিক্রি করতে হবে আপনার লুজটা 72 টাকা, 70 টাকা। পেঁয়াজ ও সবজির দাম স্বাভাবিক রয়েছে, আগের মতো আছে মাংসের বাজার। তবে মাছের দাম কিছুটা চড়া। ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজিতে। সবজির দাম একটু কম আছে আগের চাইতে। 30 টাকা 40 টাকা ভিতরে সবগুলো এখনো মনে করেন আপনার সবজির নিয়ন্ত্রণ আছে। আর আমরা ইলিশ মাছের অতিরিক্ত দাম বেশি, এই যে এটি আপনার 800-900 গ্রাম, এটি 1200 টাকা কেজি বেচছে, আর 1 কেজি মাছ 1400-1500 টাকা কেজি বেচতেছি। দাম মনে করেন একটু ওই ঝড় বৃষ্টির কারণে মাছের আমদানি কম, বুঝছেন, এই কারণে একটু দামটা একটু বেশি। আম, জাম, লিচু সহ গ্রীষ্মকালীন ফলে ভরা বাজার। দামও রয়েছে সাধারণের নাগালের মধ্যে। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার এক আসামির পরিবর্তে জেল খাটছেন আবু ইউসুফ। বিষয়টি নজরে আসার পর আদালতের আদেশে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা উঠে এসেছে, তবে এখনও মুক্তি পাননি ইউসুফ। পুলিশের বিশেষ শাখা এসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান 2018 সালের 8 জুলাই অফিস থেকে ঢাকার বাসাবোর বাসায় ফেরেন বিকালে। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। এর দুদিন পর 10 জুলাই মামুনের লাশ পাওয়া যায় গাজীপুরের জঙ্গলে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামুনের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার 6 নম্বর আসামি শেখ হৃদয় ওরফে আপন, কিন্তু তার পরিবর্তে জেল খাটছেন চাঁদপুরের আবু ইউসুফ। আপন পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে ইউসুফ। অন্যদিকে ইউসুফের খোঁজ না পেয়ে প্রথমে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন ইউসুফের বাবা। পরে তিনি জানতে পারেন হত্যা মামলায় তার ছেলে কারাগারে। খবর পাইলাম যে মার্ডার কেসে করে রয়েছে, পরে এখন আমার ছেলে জেলখানার ভিতরে জেল খাটতেছে,
আমরা খুব পারিবারিকভাবে খুব সমস্যায় ভুগতেছি। অনেক দিন ধরে আমার ফ্যামিলি পুরা সংসার তছনছ হয়ে গেছে। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলেটারে উদ্ধার করে দিব আমার কাছে। ছেলের মুক্তি চেয়ে ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতে আবেদন করেন ইউসুফের বাবা। এ পরিপ্রেক্ষিতে বিষয়টি পুলিশকে তদন্তের নির্দেশ দেয় আদালত। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে প্রতিবেদন দিয়েছে আদালতে। আইনজীবী জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা জামিন চাইলাম না, কারণ হলো শেখ হৃদয়ের জামিনটা চাওয়া যাবে না, কারণ শেখ হৃদয় নামে কেউ তো জেলে নাই। রেকর্ডে যদিও শেখ হৃদয়, বাস্তবে শেখ হৃদয় নেই। তো আমরা মুক্তির একটা দরখাস্ত করলে কোর্ট একটা ইনকোয়ারি রিপোর্টের জন্য আয়োগকে একটা আদেশ দিলেন। আয়োগ ইনকোয়ারি করে দেখলেন যে ঘটনা সত্য, এই শেখ হৃদয়ের পরিবর্তে আবু ইউসুফ নামে একটা ছেলে জেলে আছে। আদালতের কাছে প্রার্থনা হলো যে যেহেতু এই ছেলেটা ভুলভাবে হোক বা ভয়ভীতির কারণে হোক, যেভাবেই হোক, সে শেখ হৃদয়ের জায়গায় জেলে আছে, তো সে আদালতের সাথে প্রতারণা করেছে, তো সেটার জন্য তার বিরুদ্ধে আলাদা মামলা হতে পারে। সে তো প্রকৃত অর্থে এই মামলার মার্ডারের সাথে সে জড়িত না, এই জন্য তার বিরুদ্ধে তো মার্ডারের প্রসিডিংসটা চলতে পারে না। প্রকৃত আসামি শেখ হৃদয় ওরফে আপন সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহজাহান। তার পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে জোরারগঞ্জের ওসমানপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহানের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনের পাশাপাশি সরাসরি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা নিতে পারবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার সময় শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে এই সিদ্ধান্ত। সশরীর ও অনলাইন শিক্ষা কার্যক্রম সমন্বয় বা মিশ্রণ করে একটি নীতিমালাও করতে যাচ্ছে ইউজিসি। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের হার ভারতে। করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারতে আক্রান্তের হার বৃদ্ধির পাশাপাশি টিকা সংকট দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত ভারতে প্রায় 2,75,00,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর মারা গেছে 3,18,895 জন। গত 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 1,86,364 জন, আর মারা গেছে 3,660 জন। এদিকে চীনের গবেষণাগার থেকে কোভিড-19 ছড়িয়ে কিনা তা আবারও খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগের নিন্দা জানিয়েছে চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের সাম্প্রতিক সংঘাতের ঘটনা তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এ বিষয়ে প্রস্তাব আনে ওআইসি ও জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি। বৃহস্পতিবার ভোটাভুটিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের 47 সদস্যের ফোরামের মধ্যে 24টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল 14টি দেশ। গাজায় 11 দিনের ইসরায়েলি অভিযানে 66 শিশুসহ 253 ফিলিস্তিনি নিহত হয়। বেলারুশ ইস্যুতে অস্ট্রিয়া ও ফ্রান্সের দুটি এয়ারলাইন্সের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে অস্ট্রিয়া ও ফ্রান্স। সম্প্রতি লিথুয়ানিয়াগামী একটি বিমানে বোমা রয়েছে এমন দাবি করে সেটি অবতরণে বাধ্য করে বেলারুশ। পরে বিমানটি থেকে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্য তাদের আকাশসীমা ব্যবহারে বেলারুশের উপর নিষেধাজ্ঞা দেয়। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো সফরকারীরা। শেষ ম্যাচে তাদের জয় 97 রানে। তবে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতল। শেষ ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটারদের একের পর এক ক্যাচ মিস। অন্যদিকে লঙ্কান অধিনায়ক কুশাল পেরেরার সেঞ্চুরি আর ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরি, সব মিলিয়ে লঙ্কানদের সংগ্রহ দ্বারায় 6 উইকেটে 286 রান।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে বাংলাদেশ। 28 রানে 3 উইকেট হারায় তারা। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া নাইম শেখ ফিরেছেন 1 রানে। রান পাননি সাকিব আল হাসানও, তার ব্যাট থেকে আসে মাত্র 4 রান। অধিনায়ক তামিম ইকবাল আগের 2 ম্যাচে রান পেলেও এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র 17 রান। এরপর মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ, মোসাদ্দেক আর আফিফ হোসেন মিলে গোটা কয়েক ছোট পার্টনারশিপ গড়ে তোলেন। তবে সেটা বড় রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক আর মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়ে যায় 189 রানে। তারা খেলতে পেরেছেন 42.3 ওভার। লঙ্কান বোলার চামিরা 9 ওভারে 16 রানে 5 উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 3 ম্যাচ খেলতে কাতারে গেছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার বেলা 11টায় 23 জনের দল নিয়ে কাতারের উদ্দেশ্যে রওনা হন কোচ জেমিতে। তবে করোনা আক্রান্ত হওয়ায় 2 ফুটবলারকে রেখে যেতে হয়েছে। আগামী 3 জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। সে ম্যাচটি হবে 7 জুন। আর শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ 15 জুন ওমানের বিপক্ষে। কোচের পদ থেকে আন্দ্রে পিরলোকে বরখাস্ত করল ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস। দলটির অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাত্র কয়েক মাস আগে বিশ্ব ফুটবলের এক সময়ের নামকরা তারকা পিরলো কোচ হিসেবে যোগ দেন ইউভেন্টাসে। এটি তার কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্ব ছিল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালাকেদের দিয়ে গড়া দল নিয়েও এবার হতাশ করে তারা। লিগে কোনো রকমের 4র্থ স্থান পাওয়ার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল এক সময় খেলোয়াড় হিসেবে ইউকে অনেক কিছু এনে দেয়া পিরলোর বিদায়। শুক্রবার তা আনুষ্ঠানিক রূপ পেল। এদিকে ব্যর্থতায় রোনালদো ক্লাব ছাড়ার কথা বলে দিয়েছেন সতীর্থদের। পিরলোর জায়গায় সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে ম্যাসিলিয়ানো অ্যালেগ্রির নাম। এর আগে অবশ্য জিদানকেও ভাবা হচ্ছিল এই পদে। তবে রোনালদো না থাকলে জিদানও যাবেন না সেখানে কোচিং করাতে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় গ্রেফতার 6, পালাতে গিয়ে 2 জন গুলিবিদ্ধ। সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ কমছে, পরিস্থিতি বুঝে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত। করোনা মুক্ত হওয়ার পর জ্বরে আক্রান্ত খালেদা জিয়া, চিকিৎসা শুরু, চলছে পরীক্ষা নিরীক্ষা। উপকূলে জোয়ার আতঙ্ক কাটেনি, বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগে পানিবন্দী মানুষ। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।